নমস্কার বন্ধুরা, শিলিগুড়ি শহরে আমরা ভালোই আছি। আপনারা উল্টো দিক থেকে কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। একটা অনুরোধ প্রথমেই করে ফেলি, সেটা হচ্ছে লাইক দেবেন। আপনাদের লাইক পেলে যে ভিডিওতে বেশি লাইক হয় তার পরের ভিডিও করার উৎসাহ আমার অনেক বেশি থাকে। তাহলে চলুন বন্ধুরা, শিলিগুড়ির খুব সুন্দর একটা দিনের ভার্চুয়াল ডায়েরির পাতায় এবার আঁকিবুকি কাটা শুরু করি। হ্যাঁ, দুটো শসা কাটো, বাঁধাকপি তরকারি করো, ডাল করো, মাংস করো, ব্যাস। নমস্কার বন্ধুরা, নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শিলিগুড়ির ওয়েদার যে কি অসহ্য রকমের হয়ে গেছে কি বলবো। কালকে রাত্রেবেলাতে আমরা সবাই রীতিমতো পাখা এসি সমস্ত বন্ধ, কোনো প্রশ্নই নেই সেসব চালানোর। উপরন্তু লেপ গায়ে দিয়ে শুয়েছি। এখন এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ঠান্ডা লাগছে রীতিমতো। ভালো একটা জিনিসই হয়েছে, চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি, সকালবেলাও দেখেছি, সেটা হচ্ছে এই যে আমার তিনখানা বেল ফুল ফুটেছে, বেলি ফুল আর কি। এটা খুব আনন্দ দিচ্ছে আমাকে। তাছাড়া আরেকটা আনন্দ দিচ্ছে হচ্ছে আমার বারান্দা বাগানে পরম কাঙ্ক্ষিত, এটা হচ্ছে নীল অপরাজিতা। এছাড়া শিলিগুড়িতে আজকে আর কিছু ভালো নেই। সকালবেলায় আজকে আলপনা দিয়ে এসেছে, তার আগে পর্যন্ত মানে ঝড়ের গতিতে সব কিছু করে ফেললাম। যেই আলপনা দিয়ে আসলো সঙ্গে সঙ্গে আমার ল্যাদ শুরু হয়ে গেল। যে আলপনা দিয়ে বাদ দিয়ে যে 4 জন আছে, 4 জনে 4 রকমের জলখাবার হয়েছে। আলপনা দিয়ে এসে আলপনা দিয়ে জলখাবারটা আলাদা হয়েছে, তার মানে আজকে 5টা জলখাবার হয়েছে 5 জনের। 4টে আমিই করে দিয়েছি, কোনো অসুবিধাই হয়নি। সকালবেলায় উঠে বরের তো দেখেছেন আগের দিনে যারা ভিডিও, যে ওর জন্য ভাত করবো সেরকম ব্যবস্থা ছিল। ও সারাদিনের নামে আজকে বেরিয়ে গেছে, ও আজকে গাড়ি সার্ভিসিং করতে গেছে। সার্ভিস সেন্টার থেকে ফোন করেছিল, তা সেখানে ওর আজকে গোটা দিনই লাগবে। এটা রুটিন সার্ভিসিং, সেটা করতেই গেছে। তো যাও, ওর তো ভাত হয়ে গেছে, ভাতের সাথে 2টো ডিমের পোচ হলো। তারপর টুকুর খেলে হচ্ছে হোয়াইট সস পাস্তা, আমি খেলাম ডিম ভুর্জি, 3টে ডিমের ভুর্জি। আমার শ্বশুরমশাই খেলেন হচ্ছে কর্নফ্লেক্স আর দুধ। আর যেহেতু আমার একটা সন্দেহ ছিল যে আলপনা দিয়ে ওই অন্নপূর্ণা পুজোর দিনে খুব ক্লান্ত হয়ে পড়েছিল, সেই জন্য হয়তো একটা দিনের ছুটি নিয়েছে। ওই জন্য ওই যে কালকে ঘুগনি করেছিলাম না, ঘুগনিটা খানিকটা রেখে দিয়েছিলাম, কারণ এই ঘুগনিটা খেতেও খুব ভালোবাসে। তো আলপনাদি যখন এলো তখন আমি বললাম, আলপনাদি তোমার জন্য কিন্তু কালকে আমি ঘুগনি রান্না করেছিলাম, রেখেছি। হ্যাঁ তাই নাকি, তাহলে আমি 2টা রুটি করি বলে আলপনাদি রুটি আর ঘুগনি খেয়েছি। মানে 5 জনের 5 রকমের জলখাবার হওয়ার পর তাও ওকে আর কি ঘুগনি সমর্পণ করে দেওয়ার আগে আমাদের সব খাওয়া দাওয়ার সব মিটে গেছে। কালকে আবার ভিজিয়েছি হেনা, মেয়ে আমার হেনা করে দাও হেনা করে দাও করছে। তা সেটা কী করে করব, কেন যে এসছে আবার কেউ একজন এসেছে। তো যাই হোক, এখন হেনা করে দেবো, তার আগে তেল দিতে হবে। ওর জন্য তো একা হেনা ভেজায়নি, আমার জন্য ভিজিয়েছি। এখন মনে হচ্ছে কেন যে ভেজালাম, কয়েকদিন আগে ব্লোয়ার টোয়ারগুলো সব ঢুকিয়ে দিলাম, কী জন্য যে ঢোকালাম এখন মনে হচ্ছে। মানে এত বিচ্ছিরি একটা আনপ্রেডিক্টেবল ওয়েদার, কী বলবো। তার মধ্যে মিনামাসি ঢুকেছে, করুক কাজ, আমি ততক্ষণ মেয়ের মাথায় একটু তৈলমর্দন করি, নিজের মাথাতে একটু করি, করে একটুখানি কেশো চর্চা করে দিই। খাইছো আমার একটু গরম করে চা করে দাও মাসি গো, তুমিও খাও আমিও খাই। চটি পড়ো একটা ঠান্ডা, শুনলা? লাগবে না, লাগবে লাগবে। ওইখানে ছুটিটা রয়েছে তোমার, পরে আছো সোয়েটার, আবার বলি কিনা। হ্যাঁ তাহলে এই যে তেল, এখন তেল সব জমে গেছে, নারকেল তেল দেখেছো। ঘন্টার মাথা মাস মাস এপ্রিল মাস পড়তে চললো, শীত জামা কাপড়গুলো ওভার টাইম খাচ্ছে। এই যে হেনা ভিজিয়েছি কালকে। আমি মাসকাবাড়িতে তেলও কিনি, আগে কিনতাম না, ইদানিং তেল মাখা বেড়েছে। আমার মেয়ে একটু হ্যাঁ কেশ সচেতন হয়েছে, তেল মাখা বেড়েছে। হেনা করে দাও হেনা করে দাও, সাদা রঙের বিছানার চাদর যদি এতটুকু লাগে না, তোমার পশ্চাৎ দেশ গোলাপি বানিয়ে দেবো আমি। দেখো, এসো তেল মাখো, এসো। এই চুল নিয়ে মেয়ের সঙ্গে চুলোচুলি আমার চিরকালেরই ছিল। মানে সে হয়েছে পর থেকে চুলে হাত দিতে দেবে না। তো ওই আর কি যুদ্ধটা আমার সবসময় লেগেই থাকতো। তো বেশ কিছুদিন হলো দেখছি যে এই ব্যাপারটাতে একটুখানি তার সাথে আমার কমেছে। তো মাথায় তেল ঠেসে দেওয়ার ব্যাপারটা যেটা আছে, যে আমার বাবা যদি ঘন্টা খানেক কেউ মাথায় তেল ঠেসে দেওয়া হতো, বাবা ঠিক একইভাবে বসে থাকতেন। আমার টুপুরকেও যেন কিছুটা সেই রকম মনে হচ্ছে। যদি এই ক্লিপিংটা কিন্তু পুরো 42 মিনিটের ক্লিপিং, যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি। স্পিড বাড়িয়ে দিয়েছি, মাঝখানে অনেক কিছু কেটে দিয়েছি, তাই জন্য হয়তো বা ওই 3 মিনিট বা 2.5 মিনিটের একটা দাঁড়িয়েছে। কিন্তু মানে 42 মিনিট ধরে মেয়ের মাথায় আমি তেল ঠেসে দিয়েছি। বুঝতেই পারছেন, একইভাবে চুপ করে বসে আছে, ঠিক আমার বাবার মতো। ক্লাস 7-8 থেকে যখন মোটামুটি আমার চুলে হাত দিতে দিত, তখন বলতো শুধু এমনি এমনি ঠেসে দাও, তেল দিতে হবে না। তেল দেওয়ায় অনীহা ছিল,
কিন্তু এখন মোটামুটি সে তেল দিতে পছন্দ করে। আমার বাবাকে তো আমি যেমন তেমন করেই মাথায় ঠেসে দিতাম, আমি দিতাম, দিদি দিত, কিন্তু মেয়ের ব্যাপারে যখন বুঝতে পারি যে এটা ব্যাপারটা ও খুব পছন্দ করছে, তখন আমি বিভিন্ন রকম ভিডিও টিডিও দেখে কিন্তু হেড ম্যাসাজ করাটা খানিকটা হলেও শিখেছি। তো এখন সেটাই ওর ওপর প্রয়োগ করছি। যদিও টুপুরের মাথায় দিচ্ছি নিহার যেটা নারকেল তেল, সেটা তো শীতে জমে না, কিন্তু ওই তেলটা একটু লাইট, প্রচুর পরিমাণে লাগে। আমি এত পরিমাণে ওর মাথায় তেল দিচ্ছিলাম দেখে ভয়েস দিতে গিয়ে ভিডিও এডিট করতে নিজেরই একটু বিরক্ত লাগছিল। যেটা আমি দিয়েছি সেটা শালিমা, সেটা অল্প তেলেতেই অনেক, ওটা গাঢ় তেল আর কি, অল্প তেলেই পুরো মাথাটা হয়ে যায়, কিন্তু নিহারটা খুব লাইট, যার ফলে অনেক বেশি লাগে। তবে যেটা আর কি যতটুকু সম্ভব ন্যাচারাল জিনিস দিয়ে যতদিন পর্যন্ত চালানো যায়। এই যে আমি টুপুরের পরীক্ষা দিতে যখন টুপুর গেছিল, তখন বিভিন্ন বাচ্চাদের, তাদের সব এখন স্কুলের যে আড়ি আড়ি খাড়ি খাড়ি বাঁধনটা তো কমে গেছে, বিশেষ করে হোস্টেলের বাচ্চাদের দেখছি তারা সব ওই চুলে রং টং করেছে, দেখতে মোটেই খুব একটা ভালো লাগছে না। তো আমার মনে হয়েছিল যতটুকু সম্ভব এই ন্যাচারাল জিনিসপত্র দিয়ে যতদিন পর্যন্ত চালানো যায়, আর্টিফিশিয়াল কারা একবার মাথায় উঠলেই হয়ে গেল আর কি। তো যাই হোক, তারপর আসলে টুপুরের চুলটা না, পেটের চুলটা কালোই ছিল, কোঁকড়া ছিল, ম্যাগি ছিল। 18 মাসে চুল ফেলার পর ওর চুলটা অদ্ভুতভাবে আমার মতো হয়ে যায়। আমার চুল কিন্তু কোনো দিন খুব একটা কালো ছিল না, টুপুরের চুলও কিন্তু তাই। পেটের চুলটা ফেলার পর চুলটা স্ট্রেট হয়ে যায় এবং চুলটা একটু লাল লাল মতো হয়ে যায়। আর সেটা নিয়ে চিরকালই ওর স্কুলে ওকে কিন্তু বিভিন্ন সময় হ্যাঁটা শুনতে হতো। তো যাই হোক, আমি ওকে হেনাই করে দিতাম। হেনার একটা নিজস্ব রং তো আছেই, এইবারেতে হেনাতে প্রচুর পরিমাণে কফি পাউডার দিয়েছি যাতে ওর চুলটায় আরেকটু রেডিশ ব্যাপার আসে, ওর চুলে ওকে ওই রংটা ওকে খুব মানায়। কিন্তু চট করে দেখে কিন্তু টুপুরের মানে ইয়েতে মনে হয় যে ও বোধহয় চুলে রং করেছে, কিন্তু সেটা কিন্তু কোনো দিনও করেনি। তো যাই হোক, আপাতত চুলে হেনা করে সে বিছানায় বসতে যাচ্ছিল, তখন তাকে আমি বারণ করলাম। তারপর যাই হোক, সে অন্য জায়গায় বসেছিল। তারপর চুলটুলগুলো যখন ওয়াশ করার পর খুব একটা যে বোঝা যাচ্ছে তা না, রোদ্দুরে বেরোলে বোঝা যাবে যে চুলটার রংটা আদৌ কীরকম হয়েছে। তবে হেনা করলে তো চুলে শুধু রঙই হয় না, চুলের বিভিন্নভাবে খুব উপকার হয়, খুশকি টুস্কি, চুলটা খুব সুন্দর হয়, সব মিলিয়ে মিশিয়ে চুলের হেনাটা আজকে খুব ভালো হয়েছিল। আলপনা দিয়ে আমাকে চা দিতে এসেছে, চা দিয়ে তারপরে হাতে একটা পান ছিল, ভুল করে আমার বদলে ওকে দিয়ে দিয়েছে। আমি আলপনাদের সাথে কথা বলছি, হঠাৎ করে দেখছি কি ওখান থেকে কটর মটর কটর মটর করে আওয়াজ। আমি কি খাচ্ছিস? হ্যাঁ, এরকম কট কট করে বলে পান। আমি কেন? আপ্পা দিল। পরে আলপনাদি বলছে ভুল করে আমাকে দেওয়ার বদলে ওকে দিয়ে দিয়েছে, সাদা পান চুন আর সুপুরি দিয়ে। হ্যাঁ, তারপরে তুই একবার একটু মাকে বলবি না যে মা আমার তোমার পানটা আমাকে দিয়ে দিচ্ছে। সব বুঝতে পেরেছে কিন্তু দেয়নি, সঙ্গে সঙ্গে মুখে দিয়ে খটমট করে খাচ্ছে। শয়তান কোথাকার। চল সাথে চল। আরে তোমার ভুল হয়েছে, ও ঠিকই বুঝতে পেরেছিল। হ্যাঁ, একদম মুখের সাথে সাথে যাবে। চলো সাথে সাথে মুখে দিয়েছি। দেখি না এতগুলো গাছ, কোথায় কোনটা যে লাগাবো। ল্যাভেন্ডার লাগাই আজকে, কি বলিস? এই আলপনা দিয়ে আবার এর ওর বাড়ির দিকে তাকাচ্ছে, কোথায় কোন ফুল হয়েছে। কোথায় বোকাচ্ছি? দেখো কি ফুল ফুটে আছে, এই ছাতার গাছে একটা ফুল উপর দেয়। আচ্ছা ঠিক আছে, থাক থাক থাক। আলপনা দিয়ে খালি এর বাড়িতে আর বাড়িতে নজর। দেখো দুপুরা ফুলগুলো ওই যে নিচে দেখো, ওই যে কত বেল পেকে আছে। তো তোমাকে কি দেবে বেল পাকা? তাহলে ল্যাভেন্ডারের বীজ যেটা, সেটা হচ্ছে একটা, আপনি ওই তিলকে যদি 2 ভাগ করেন বা 3 ভাগ করেন তাহলে যেটা হবে সেটাই। আদৌ এই ওয়েদারে এটা গজাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আমার আগাগোড়াই ছিল, কিন্তু ঠিক আছে, মেয়ে নিজে হাতে করুক, ওরও একটু অভিজ্ঞতা হবে। পুরোপুরি প্রথম থেকেই কেউ শিখে আসে না। আসলে ল্যাভেন্ডার, এই ধরনের ল্যাভেন্ডারগুলো মানে ভারতবর্ষে আমাদের অন্তত শিলিগুড়ির মতো জায়গাতে খুব একটা হওয়াটা খুব চাপ, কারণ ভীষণ বেশি রকম গরমের গাছ এগুলো। আর যেটা ইনডোর ল্যাভেন্ডার, সেটা একটা ব্যবস্থা করা যেতেই পারে। ওটা আমার নিজেরও ইচ্ছা হয়েছে যে একটা করব। তবে ওই ল্যাভেন্ডারটাও কিন্তু খুব যে ইজি গাছ তা নয়। ইনডোর প্ল্যান্ট যেমন মানি প্ল্যান্ট, তারপর বাম্বু প্ল্যান্ট, তারপর স্নেক প্ল্যান্ট, এগুলো খুব ইজি গাছ, আরিকা ম্যাম। কিন্তু ওই যে ইনডোর ল্যাভেন্ডার, সেটারও কিন্তু একটু পরিচর্যা আছে তুলনামূলক অন্যগুলোর থেকে। তো ঠিক আছে, তবুও মানে ওটুকু করে নিতে পারবো, কিন্তু এটা যা হোক হবে, আশা করছি হবে। তবে মেয়ে ওর হাতে নিজে হাতে করে লাগিয়ে দিল। ভগবানের কাছে প্রার্থনা করি একটা দুটো গাছ অন্তত বেরোক, নিজে হাতে লাগালো যখন। তো এরপরে এটাকে ভরপুর জলে দিয়ে প্রথমে একটুখানি ছায়াতেই রাখতে হবে। এই যে আমি 2-1টা করে পাথর বা কাঁকড় এগুলো ফেলে দিচ্ছি, আমার মনে হচ্ছে এর মধ্যে থেকে আবার একটা দুটো বীজ চলে গেল কিনা। তো এরপর আলপনা দিয়ে জলটা দিয়ে দিল, তারপর একটা ছায়া মতো জায়গায় রেখে দিতে হবে। আশা করছি 2-3 দিন পরে
যদিও বীজ ছড়ানো হয়েছে প্রায় খানকুড়ি, অন্তত 3-4টে তো গজাবে, তারপর অন্য কোনো টবে প্রতিস্থাপন করে দেব, ভালো কোনো টবে। আর এই গাছটাতে একটু বেশি মাটিও লাগে, আর শুরুর দিকে তো ভেজা মাটি লাগবেই। আর তারপর যখন শুকিয়ে যাবে তখন এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে একেবারে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত রোদ্দুর আসে। আমার একজন পরিচিত আছে যাদের সাথে যদি আপনি কথা বলতে যান আপনি বুঝতে পারবেন তারা শুধু সারাদিন খাওয়া নিয়ে কথা বলে, কোন বাজারে কোন জিনিসপত্র ভালো পাওয়া যায়, সেটা কোন কী দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, এবং তাদের আজকে কি রান্না হয়েছে, প্রতিবেশীর বাড়িতে কবে কবে কি কি রান্না হয়েছে, এবং তারা কাল কী খাবেন, তারা পরশু কী খাবেন, তারা গেল দিন কী খেয়েছেন, এর বাইরে ওদের আলোচনা হয়ই না, মানে ঘোরেই না। যার ফলে কোনো কোনো মানুষ খুব এনজয় করে, আবার কেউ কেউ ভীষণ বিরক্ত হয়, মানে কোন দোকানের কোন মিষ্টি ভালো, কোন দোকানের কোন চপ ভালো, মানে এই সব। তেমনই ওই রকমই আমাদের বাড়িতেও এই মুহূর্তে আলোচনা মানে মেয়ের, আমার আর আলপনাদির খালি গাছ গাছ আর গাছ। যারা হয়তো বা গাছপালা নিয়ে অতটা আগ্রহী নন তাদের কাছে অসহ্যকর মনে হবে, সেজন্য ন্যাচারাল শব্দগুলো বা ন্যাচারাল কথাগুলো আপনাদের শোনাতে পারছি না। বিশেষ করে ছাদে এলে কোথায় কোন গাছ লাগাবো, কোথায় কোন গাছ লাগাবো না, কোথায় কোন গাছ নিচে পাঠিয়ে দেবো, কোথায় কোন গাছ ওপরে তুলে আনবো, কেবলমাত্র আলোচনা হচ্ছে এইসবেরই। তো আমি যেটা কয়েকদিন থেকেই ভাবছি যে ধূত্তরিকার এই জায়গাটা একটা গাছপালা রাখি, তারপর গিয়ে ওইখানে ওই আমার যে এরিকা পাম্পটা রয়েছে ভীষণ ভারী, ওইটা নিয়ে এসে এখানে নিয়ে এলাম। টুপুর বলছে, মা তোমার মনে হচ্ছে তুমি চুলের মুঠি ধরে গাছগুলোকে নিয়ে আসছো, কিন্তু এত ভারী টব কেমন করে গাছটাকে না ধরে এরকম করে আনবো বলুন দেখি। তারপর না দিকে বললাম এই জায়গাটা একটু পেছনটা একটু ক্লিন করে দাও, মানে ওই আর কি কর্নারটা, তা সেটা করে দেওয়ার পর তারপর আর একটা গাছ নিয়ে এলাম। মাঝখানে কয়েকদিন কিন্তু আমি গাছটা আনতেই পারতাম, কিন্তু কী হয়েছিল, এই র্যাক থেকে ওই র্যাকে নিয়ে যেতে আমার কোমরে খ্যাচ লেগেছিলো। টুপুরে পরীক্ষা চলছিল না, আমি কোনো রকমভাবেই রিস্ক নিতে চাইছিলাম না, তো যার ফলেতে আজকে ভাবলাম যে না, পরীক্ষাটা যখন শেষ হয়েছে একটু ঝুঁকি নিয়েই দেখি। গাছগুলো টপ সমেত অসম্ভব ভারী, কিন্তু নিয়ে চলে এলাম। যদিও এই দিকে দুটো গাছ পাশাপাশি ভালো লাগছে না ঠিক কথা, কিন্তু ঠিক আছে, পরে চেঞ্জ করে দেবো। ওই প্রান্ত থেকে এই প্রান্ত যখন নিয়ে আসতে পেরেছি তখন সামান্য স্থান পরিবর্তন আমি পরবর্তীতে করেই দেবো। এরপর মোটামুটি আমাদের ঠিক হলো যে এই জায়গাটাতে আর কী কী গাছ রাখা যাবে। তো গল্প করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো তারপর নিচে যাই, কিন্তু দেখলাম যে দুটো গামছা রেখেছে, কেন আলপনাদি রেখেছে বুঝতে পারলাম না। তো যাই হোক, তারপর যখন চলে আসছি তখন আলপনাদি দেখছি যে ওই গামছাগুলো নিতেই আবার উপরে আসছে। তারপর ঠিক আছে চলো, সন্ধেই লেগে গেছে। যখন এসেছিলাম তখন রীতিমতো দিন ছিল, এতক্ষণ ধরে তিনজনে মিলে গল্প করেছি যে সন্ধে লেগেই গেছে। তো তারপর আজকে মেয়েটাকে নিয়ে একটুখানি বেরোবো। দুপুরটা আমার অত্যন্ত ঘর কোনো কোথাও বেরোতে চায় না। ওর বন্ধু বান্ধবীরা যারা শিলিগুড়িতে থাকে তারা মাঝে মাঝেই ফোন করছে, কিরে বেরো বেরো বেরো, ও এটা ওটা সেটা বাহানা দিচ্ছে। মানে মোটা কথা আমি বাড়িতেই গুঁজে বসে থাকবো, একদম ওর বাবা এবং আমার মতো। আমাদের কাছে বাবা বাইরে যত তাড়াতাড়ি পারি ঘরে ঢুকতে পারলে আমরা খুব খুশি হই। তো তারপর এই বাঘাযতীন পাহাড়, ঘাতি মোড়, এইদিকে মানে ক্যাফে ট্যাফেগুলোতে গিয়ে আমরা একদম মানে আর ভাল লাগছে না এই জায়গাগুলো। তাই জন্য আমরা ঠিক করলাম ওই ফুলেশ্বরী বাজারের কাছে, ইনফ্যাক্ট দেশবন্ধু পাড়ার দিকটাতে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট, ক্যাফেস এগুলো রয়েছে। তা আমরা সেদিন ঠিক করলাম ওই ফুলেশ্বরী বাজারের কাছটায় একদম মোড়ের ওপর রেল লাইনের ধারে একটা ডিলিশিয়াস বলে রেস্টুরেন্ট হয়েছে, সেটা রিভিউটা একবারে শুনেছিলাম ভালোই। তা ওখানে আগের দিন আমরা যেতে গিয়েছিলাম, কিন্তু ওদের রেস্টুরেন্টটা বুক ছিল। তা আজকে আমাদের মনে হলো যে দেখি একবার ওখানটা যদি আজকে কেউ বুক করে নেয় কোনো বার্থডে পার্টি বা সেগুলো কিছুর জন্য যদি না থাকে, তাহলে আজকে এই রেস্টুরেন্টে আসা যাক, কারণ এটার কথা আমি শুনেছি। তো গিয়ে দেখলাম যে না, টুপুরকে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম, আমি টোটো ভাড়া দিচ্ছিলাম। ও গিয়ে বললো যে না মা আজকে ঠিক আছে। তো গেলাম, যাওয়ার পর বসলাম, ভালোই। তবে ওদের মেনু কার্ডটা কমিয়ে দিয়েছে এই গ্যাসের সমস্যার জন্য। দিলাম কিছু জিনিসপত্র অর্ডার দিলাম, মূলত তো টুপুরের জন্যই আসা। তো যাই হোক, তারপর আমার তো যে জিনিসপত্র আমি খেতে পারি সেগুলো মূলত প্রোটিনের জিনিসপত্র হতে হবে। আমি কাবাব অর্ডার করেছিলাম, ওদের বলেছিলাম বাটার দিয়ে বানিয়ে দেবে, বানিয়ে দিয়েছিল। লেমন টি অর্ডার করেছিলাম, সেটা খুব একটা ভালো কিছু যে এসেছে এমন নয়। তো যাই হোক, ওদের না সব ইন্ডাকশানে রান্না হচ্ছে, এলপিজি শেষ, যার ফলে সময় লাগছে একটুখানি বেশি এবং মেনু কমে গেছে অনেক। তো ঠিক আছে, সবাই এখন এই সময়টায় লড়াই করছে, এরাও নিজেদের বাঁচিয়ে রাখার লড়াইটা চালাচ্ছে, স্টাফও অনেক কমে গেছে যা বুঝতে পারলাম। তো এখন মেয়ের ছবি তুলছি, মেয়ে এই সময়টা হাত ঘুরিয়ে ক্যামেরা দেখে কী দেখাচ্ছিল বুঝতে পারছিলাম না। তবে এখানে বেশ সুন্দর সুন্দর ফটো তোলবার জায়গা রয়েছে। তো এই যে মেয়ে আমার দুষ্টুমি করছে।
দিয়ে গেল লেমন টি। আমি সুগার ছাড়া দিতে, ওই সময়টা আমি ভেবেছিলাম লেমন টি বোধহয় ওরা উইদাউট সুগারই দেবে, কিন্তু যা বুঝলাম যে চিনি দিয়ে দিয়েছিল। তো আমাকে টুকুর বলছিল মা রিভিউ দাও, তো রিভিউটা দিয়েছিলাম বটে, কিন্তু আর এখন আর ভয়েসটা না অ্যাড করতে ইচ্ছা করছে না, কারণ বুঝতে পারছিলাম ওরা না খুব স্ট্রাগল করছে এই সময়টায়, মানে ভালো মন্দ যা রিভিউ দেওয়া সেটা ভালো দেওয়াই উচিত। হ্যাঁ, কারণ এই সময়টা ওদের লড়াইটাই খুব বেশি করে বুঝতে পারছিলাম। কাস্টমার আসছে, জিনিসপত্র ওরা দিতে দেরি হচ্ছে, কারণ যা হচ্ছে সেগুলো সমস্ত ইন্ডাকশানে হচ্ছে। তো এখন আপাতত খারাপ কিন্তু খেতে ছিল না। তো এইটা অর্ডার করেছিলাম হচ্ছে আমি। মেয়েটার আমার চোখটা একটু কুঁচকে গেছে কেন বলুন তো, কারণ এত ভেজিস দেখে। তো আমি তো ভেজিস দিয়েই দিতে বলেছিলাম। তা টুকুর বলছে এত ভেজিস কেন দিয়েছে, আমি তো এগুলো দিতেই বলেছিলাম। তো তারপর টুপুর নিয়েছে তেরামিসো না কি যেন, সেটা একটা। তো টুপুর খেয়ে কিন্তু ভালো লেগেছে। ইয়েটা কাবাবটা কিন্তু খুব ভালো খেতে ছিল বন্ধুরা, জানেন তো। হ্যাঁ, সত্যি সত্যিই ভালো ছিল, আর এটাও ভালো হয়েছিল। তো সব মিলিয়ে মিশে খুব একটা বেশি জিনিসপত্র নিইনি, কারণ পেট ভর্তিই ছিল। তার উপরে আবার একটু বেশি বেশি খাওয়া হয়ে গেল। তো তারপর বেরোলাম, বাইরে অনেকগুলো পানের দোকান ছিল, একটা সাদা পান কিনে নিলাম। তারপর এক টোটো চালকের সাথে করে বাড়ি এলাম। ফেরত এলাম। তারপর কাজকর্ম সারতে সারতে হলো একটু কিছুক্ষণ সময় পেরোলো। তারপর মায়ের সাথে কথা বলতে বলতে মা হঠাৎ করে বলছে যে চোখের সামনে মায়ের টিভি চলে তো, যে একটা না ছেলে মারা গেছে জানিস তো, দীঘার সমুদ্রে, তালসারির সমুদ্রে গিয়ে। রাহুল ব্যানার্জি। আমি তো অবাক। হ্যাঁ, অভিনেতা। দাঁড়াও, ফোনটা বেশিক্ষণ আর কথা বলা গেল না মায়ের সাথে। হ্যাঁ, মোবাইল খুলে দেখছি, হ্যাঁ, তার আগে আমি ওরকমভাবে দেখিনি ফোনটা, ডেটাটা অফ ছিল। আমি ঠিক মানে তাল রাখতে পারছি না ব্যাপারটা কি হলো। মানে আমি কিন্তু অনেকক্ষণ পরে আপনাদের সাথে কথা বলছি, এখন 11টা বাজে। আমি তখন যখন এই কথাটা শুনতে পেয়েছি, তারপর থেকে প্রায় ঘন্টা দেড়েকের ব্যবধানে আমি কথা বলছি, মানে কথা বলার মতো অবস্থায় এলাম। আমি যতদূর জানি ওর একদম আমার বয়স 42-43 বছর বয়সী। আমার তো এই 42 বছর হলো মার্চের 22 তারিখে। আমার থেকে কিছুটা বড়, তবে বছর খানেকের বেশি নয়। এত ডাউন টু আর্থ এবং এত পড়াশুনো জানা একটা মানুষ, সেটা দেখুন, অভিনেতা অনেকেই ভালো হয়, কিন্তু সব মিলিয়ে মিশিয়ে না এত এত ভালো লোক খুব খুব মুশকিল বাবা। আমি কথাটা বলছি কেমন করে, তখন 2016-17 সাল কোনো একটা কাজে ভদ্রলোক এসেছিলেন শিলিগুড়িতে অর্থাৎ পাহাড়েতে শুটিং করতে। সেই সময়টাতে আমিও পাহাড়ে ছিলাম। আমার ওনার সিরিয়াল বা ওনার অভিনয় আমার খুব ভালো লাগতো। তা আমি ওনাকে বলি যে আমি আপনার ভাল লাগে আপনার অভিনয়, আমি কি আপনার সাথে ছবি তুলতে পারি? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ছবি তুললাম। আমার সালটা খুব যদি ভুল না করে থাকি তাহলে 2017, বাবা তখনও ছিলেন, এটা মনে আছে, 17 না 16, যাই হোক কিছু একটা। তারপর আমার হাজব্যান্ডের সাথে এবং আমার সাথে কথাবার্তা শুরু হলো। একটা জায়গায় ওই রকম একজন ভদ্রলোক, কথাবার্তায় যা বুঝতে পারলাম যে পড়াশুনোর ব্যাপ্তি প্রবল। আর বুম্বাদার সাথেই মূলত তারপর আমি শ্রোতা হয়ে গেলাম, ওরা দুজনেই কথা বলছিল। মানে কি অসাধারণ কথা, কি অসাধারণ কথক। আমি ভাবতে পারছি না এইরকম একটা মানুষ সে কিনা এইভাবে চলে গেলেন, এইরকমভাবে। হয় তারপর অবশ্য আবার দেখা হয়নি, কিন্তু সেই সময়টাতে না বোধিসত্ত্ববাবুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা তিনি নিয়েছিলেন। বুম্বাদের সাথে দারুণ জমে গিয়েছিল। কখনো যদি শিলিগুড়িতে আসি দাদা, যদি সম্ভব হয় দেখা করব। মানে এত ডাউন টু আর্থ, এত লেখাপড়া জানা, এত ভদ্রলোক এবং এত সম্মান নিয়ে মানুষের সাথে কথা বলা, মানে খুব বড় ক্ষতি হয়ে গেল বন্ধুরা, জানেন তো। আর আমি মেনেই নিতে পারছি না যে এটা কী করে হলো। আর তালসারিতে না যেই সময়টাতে, মানে আমরা যখন তালসারিতে বেড়াতে গেছিলাম তখন না ওই মালদারা, মানে মাঝিরা বা ওই আশপাশে যারা থাকে তারা কিন্তু বলে দিয়েছিল যে সমুদ্রটা ভালো না, একটা সময় পর হুশ করে না জলটা বেড়ে যায়। কী হয়েছিল, মানে সেই রকম সময়তেই ভদ্রলোক পাকে চক্রে সেখানে পড়ে গেছিলেন, ডুবে গেলেন। তো এমন ডুবে গেলেন, কোনো সিকিউরিটি ছিল না, লোকটাকে টেনে তোলা গেল না। তো আমাদের তো বারবার করে আশপাশের লোকেরা বলে দিয়েছিল যে একটা নির্দিষ্ট সময় বলে দিয়েছিল যে ওই বোধহয় 3টে, 3:30, 4টে, 4:30 এইরকম সময়টার মধ্যে, তার আগে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় চলে আসবেন, ওই সময়টায় কিন্তু জল হুট করে বেড়ে যায়। তা যদি সেটা আশপাশের লোকেরা তো সাধারণভাবে জানে সেটা, তা শুটিং করতে গেছে, ইউনিট নিয়ে গেছে, কোনো সিকিউরিটি ছিল না, একটা মানুষ এভাবে জলে ডুবে মরেই গেল। আর এই বয়সের মানুষ মরে যাবে, একটা 42 বছরের লোক, নিশ্চয়ই গাফিলতি ছিল। এইভাবে একটা মানুষের শেষ হয়ে যাবে এইরকম একটা লোকের কল্পনার বাইরে। পরবর্তীকালে আর যোগাযোগ হয়নি, আমরাও যোগাযোগ করিনি ফোন নাম্বার থাকা সত্ত্বেও।
একটু মানে হয় কি মানুষ যখন এখন এই যে শান্তিনিকেতন গেলাম অপরাজিতার সাথে দেখা করতেই পারতাম, কথাই বলতে পারতাম, কিন্তু কি জানেন তো একটা মানুষ খেতে বসেছে তো সেই জন্য আমরা মানে একটা সময় পর গিয়ে তাকে একটু ডিস্টার্ব করি না। পরে যে দেখা হতো কথা বলতাম, আমার খুব ভালো লাগে ভদ্রমহিলাকে। তো সেই রকমই উনি এরপরেও অনেকবার পাহাড়ে এসেছেন, আমরা হয়তো জানতেও পেরেছি, কিন্তু উনিও যোগাযোগ করেননি, আমরাও আর কথা বলিনি, কিন্তু ওই একটা স্মৃতি আমাদের কাছে চিরদিন থেকে যাবে। কেন যে এরকম হলো কে জানে। দেখা হচ্ছে কালকে, আর কিছু বলতে পারছি না আজকের দিনে।